ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না? বাংলাদেশ আক্রমণ করলে নিজেই ধ্বংস হবে ভারত। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন। কারণ ভারতের কথায় এখন আর বাংলাদেশ পরিচালিত হচ্ছে না, যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে। ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয়। সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য একটি দিবাস্বপ্ন। আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেন ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। বাংলাদেশ দখল করতে আসলে ভারত নিজেই শেষ হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনী থেকে বাংলাদেশের সেনাবাহিনী অন্তত শক্তিশালী। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লক্ষ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে, কারণ কাশ্মীর, মধ্যপ্রদেশ, পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য সেভেন সিস্টার এর বিদ্রোহ দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী প্রায় 7 লাখ, যার একটি অংশ অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে। সুতরাং পাকিস্তান এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী অন্তত 4 লাখ সৈনিক প্রয়োজন হবে। অন্যদিকে অবশিষ্ট মাত্র 5 লাখ সৈনিক দিয়ে ভারত চায়না মোকাবেলা করবে নাকি বাংলাদেশ আক্রমণ করবে? সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান কিংবা চীনের বিরুদ্ধে এভিডেন্স মিশন পরিচালনা করা সম্ভব নয়, কারণ কোনো দেশে আগ্রাসন চালাতে গেলে সেই দেশের থেকে 3 গুণ বেশি সেনার প্রয়োজন হয়। ভারতের অবশিষ্ট 5 লাখ সৈন্যের মাঝে অন্তত 3 লাখ সৈন্য লাগবে চীনের মোকাবেলায়, যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ 2 লাখ সৈন্য মোতায়েন করতে পারবে। ভারতের বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1,70,000। এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশের আগ্রাসন চালাতে ভারতের জন্য সম্ভব নয়। তবে সমর্থন দেওয়ার মতো সমরাষ্ট্র থাকলে অর্ধেক সৈন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব, যেমন ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র। এদের অন্য দেশের উপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না, কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈন্য দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব। তাই ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আলোচনা করা দরকার। বিমান বাহিনী বলতে শুধুমাত্র বিমানকে বোঝায় না, বিমান বাহিনীর লজিস্টিক ক্ষমতা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভিওয়েট পরিবহন বিমান রয়েছে 10টি এবং মিডিয়াম ক্যাটাগরি রয়েছে 30টি। ভারতের মতো একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েন করার জন্য এই কয়েকটি ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট নয়। 2020 সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতীয় ট্রান্সপোর্ট পিটিএল ঘাটতি সামনে আসে। তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে হলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক প্লে গেম চেঞ্জের ভূমিকা পালন করতে পারে না। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর প্রায় 500টির মতো বিমান রয়েছে। এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজে বিমান করতে পারবে, কারণ বাংলাদেশের তেমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা দিয়ে এই সকল ফাইটার জেটের মোকাবেলা করা সম্ভব। তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে ভারতীয় বিমান বাহিনীর তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয়। তারা এরকম মিশন শুধুমাত্র সিনেমাতেই দেখাতে পারে। ভারতের কাছে রয়েছে 270টি SI-30। এগুলো হচ্ছে ইয়ার সুপার টি মিগ 21 এবং জাগুয়ার বর্তমান সময়ে অকার্যকর ভূমিকা পালন করছে। ভারতের বিমান একমাত্র অ্যাটাক মিশনে পারদর্শী বিমান হচ্ছে মিরাজ 2000 এবং রাফাল বিমান, যার সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, কারণ 40টি মিরাজ এবং 36টি রাফাল দিয়ে বাংলাদেশে আগ্রাসন চালানোর মতো সক্ষমতা তাদের নেই। তাছাড়া ড্যাসাল রাফালের মতো বিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ নেই। মাত্র 36টি এ ধরনের ফাইটার জেট রয়েছে। চীন এবং পাকিস্তান মোকাবেলায় এই কয়েকটি বিমানের কোনো বিকল্প নেই। ভারতীয় বিমান বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে। যদিও ভারতের বিমান অনেক মনে হতে পারে, তবে প্রতিপক্ষের মোকাবেলায় তা যথেষ্ট নয়, কারণ পাকিস্তানের নিকট বড় অঙ্কের জোটন সি এবং F-16 বিমান রয়েছে। ফলে ভারতের রাফাল বিমান ছাড়া সেগুলো মোকাবেলা করা কঠিন। অন্যদিকে চীনের বিমান বাহিনীর সাথে ভারতের বিমান বাহিনীর কোনো তুলনা চলে না। সুতরাং 40টি মিরাজ দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। ভারত গড়ে দৈনিক 2 থেকে 3টি স্থানে তাদের সাপোর্ট দিতে পারবে। জায়গার তুলনায় এটি 50 ভাগের 1 ভাগও হবে না। তাছাড়া গ্রাউন্ড মিশন স্ট্রাইক আসলে ম্যানপোর্ট এবং এয়ার ডিফেন্সের কাছে নিয়মিত যুদ্ধবিমান হবে, যার ফলে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট নয়, ঠিক তেমনই দেশটির বিমান বাহিনীও যথেষ্ট নয়। এটি শুধুমাত্র আগ্রাসনের কথা বিবেচনা করলে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে তা করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর রয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী কঠোর অবস্থান করছে। বাংলাদেশের সেনাবাহিনী নতুন নতুন সব অস্ত্র ক্রয় করছে, যা সত্যি প্রশংসার যোগ্য। এই বিষয়ে আপনাদেরকে কিছুটা তথ্য দেই। বাংলাদেশের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের যে কোনো বিপদ আপদে ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী। তবে পেশাদারিত্ব ও দক্ষতার বাংলাদেশের সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে, কারণ বাংলাদেশের সেনাবাহিনী এ পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি করার অভিজ্ঞতা পেয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি। পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয় এবং মনোযোগ দিতে শুরু করেছে। সেনাবাহিনী বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্ক, বিমান, জাহাজ ইত্যাদি ক্রয় করছে, যেগুলো ফোর্সেস গ্লোবাল 2030 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী একটি কৌশলগত অস্ত্র হচ্ছে MBS ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চায়না থেকে 54টি উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে। এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গায় চালাতে পারে। এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা দিতে চাইবে। এজন্য তারা বাংলাদেশে ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদির উপর চালাতে পারে, কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলি নদী, নালা, খালবিল সহ সব জায়গায় চলতে পারে। আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে। টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারবে। এতে রয়েছে 105 মিলিমিটারের মেশিন, 125 মিলিমিটারের সেকেন্ডারি এবং এন্টি ট্যাঙ্ক ফায়ারিং ক্যাপাবিলিটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত, আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না। ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না। আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুকে ঘায়েল করা যায়, যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায়। ইতিমধ্যে চায়নার আর্মি বাংলাদেশের আর্মির জন্য এসব ট্যাঙ্ক তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকেই তুরস্কের কাছে বায়রা আক্তার ড্রোন কেনার চুক্তি করেছে। আকাশপথে ভারতের বিরুদ্ধে বায়রা আক্তার TB2 ড্রোন হবে একমাত্র কার্যকরী। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোন কতটা কার্যকর তা আপনি রাশিয়ান ইউক্রেন যুদ্ধে দেখেছেন। ইউক্রেন যুদ্ধে মাত্র 12টি বায়রা আক্তার TB2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছে। আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা। তাই তুরস্কের এই ড্রোনগুলি বাংলাদেশের খুব কাজে আসবে। তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার করেছে। 2022 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের তৈরি ড্রোন কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে তুরস্ক ভারতের কাছে কখনোই এই ড্রোন বিক্রি করবে না। ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বায়রা আক্তার TB2 ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতকে বিক্রি করবে না। তুরস্ক শুধুমাত্র এই বন্ধু দেশগুলোতে এই ড্রোন বিক্রি করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে। বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি বায়রা আক্তার TB2 ড্রোন 50টি থাকলে ভারত সহজে বাংলাদেশকে কাবু করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্রের তালিকা রয়েছে 155 mm আর্টিলারি, যে কোনো যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি, সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। যেমনটা জানেন, বাংলাদেশের সাথে ভারতের 4236 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের সাথে এ সকল সীমানা বেশিরভাগই সমতল ভূমি, আর এই সকল সমতল ভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশ সর্বমোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি 155 mm আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে। আমেরিকার তৈরি এই আর্টিলারি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুসারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এই আর্টিলারি পরিচালনা করার জন্য 7 জনের একটি দলের প্রয়োজন হয়। এই আর্টিলারি রেঞ্জ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকে। তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতগুলো আর্টিলারি কিনেছে তা এখনো জানা যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন একটি আর্টিলারি সিস্টেম ব্যাপক চাহিদা রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী 2 রেজিমেন্ট অর্থাৎ 24টি আর্টিলারি রেজিমেন্ট ক্রয় করতে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে এই আর্টিলারিগুলো বাংলাদেশের বহরে যুক্ত হবে। বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক
বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিগুলো প্রতিরোধ করার মতো ক্ষমতা ভারতের নেই। বর্তমানে ভারত নিজেদের আর্টিলারি ব্যবহার করছে, তবে ভারতীয় আর্টিলারিগুলো আমেরিকার মতো এত উন্নত নয়। আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তোষ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। আমেরিকার কাছ থেকে কেনা আর্টিলারিগুলো ভারতের আর্টিলারিগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী বলে প্রমাণিত হবে। আর্টিলারির মাধ্যমে অনেকগুলো গোলাবারুদ একসাথে নিক্ষেপ করা যায়, আর এই কারণে আর্টিলারি শত্রুপক্ষের মধ্যে ভীত এবং মানসিক অশান্তি তৈরি করতে পারে। আর্টিলারি আক্রমণগুলো শত্রুপক্ষের মনোবল ভেঙে বিচ্ছিন্ন করে দিতে পারে। তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত, যার ফলে প্রতি বছর অনেক ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে। এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিয়ে থাকে। সম্প্রতি মিয়ানমার সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে, তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধ সাড়া দেয়নি। কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়, তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কোরাল মারতে চায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের ট্রেনিং এর চেয়ে কিছু কম নয়। বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর 52টি দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া, পাকিস্তান, ঘানা সহ পৃথিবীর বিভিন্ন দেশ। মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। তো সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের শক্তি অধিকাংশে বৃদ্ধি করেছে। তারা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।